ওয়েলকাম টু ঘাটশিলা। এক সময় বাঙালি হাওয়া বদল করতে পশ্চিমে আসতো, আর পশ্চিমে যে সমস্ত জায়গাগুলি হাওয়া বদলের জন্য বাঙালির পছন্দের ছিল তার মধ্যে কিন্তু ঘাটশিলা অন্যতম। আজকের দিনে দাঁড়িয়েও 1 থেকে 2 দিনের ছুটিতে একটু রিফ্রেশমেন্টের জন্য বাঙালির কাছে ঘাটশিলা কিন্তু সমানভাবে জনপ্রিয় রয়েছে। 1 রাত 2 দিনে ঘাটশিলা আমরা ঘুরে দেখব, আর ঘাটশিলা ভ্রমণ সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি প্রিয়াঙ্কা, আর আপনারা দেখছেন ট্রাভেলিং বিটুইনের আরো একটা নতুন ব্লগ। তো আমরা পৌঁছে গেলাম এই ফুলডুংরির জঙ্গলে বসেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ওনার জীবনের। ঘাটশিলাতে আসলে এই জায়গাটা তো আসতেই হবে। হেভি চড়াই আছে, সূর্য মন্দির, আর তার ঠিক পেছনেই দেখুন সূর্যাস্ত হচ্ছে। গুড মর্নিং ফ্রম হাওড়া স্টেশন। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে ঘাটশিলা। ঘাটশিলা যাওয়ার জন্য বেশ কিছু ট্রেন রয়েছে। আমরা যাচ্ছি 12871 তিতলাগড় ইস্পাত এক্সপ্রেসে। এই ট্রেনটা সকাল 6:35 হাওড়া থেকে ছাড়ে, আর 9:27 গিয়ে পৌঁছায় ঘাটশিলা। এছাড়া আর যে সমস্ত ট্রেন রয়েছে তার লিস্ট আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা চেক করে নিন, কারণ হাওড়া থেকে ঘাটশিলা যাওয়ার জন্য প্রচুর ট্রেন রয়েছে। এই ট্রেনে চেয়ার কার এবং সেকেন্ড সিটিং দুটোই রয়েছে, আর জেনারেল কোচও রয়েছে মাত্র 2টো। সেক্ষেত্রে বসার জায়গা পাবেন কিনা তার কোনো গ্যারান্টি দিতে পারছি না, বিশেষ করে কোনো অকেশন বা উইকেন্ডে। তো তার জন্য বেটার হয় রিজার্ভেশন করে নেওয়াই। আর আমরা আজকে ট্রাভেল করছি সেকেন্ড সিটিং এ। আমাদের ট্রেন ছেড়ে দিল 6:36 ট্রেন ছাড়লো হাওড়া থেকে, আর ঠিক পাশ দিয়ে যাচ্ছে হাওড়া বারবিল জনশতাব্দী। এটা 6:20 হাওড়া থেকে ছাড়ে, একটু দেরিতে ছেড়েছে আজকে। এই বারবিল জনশতাব্দী এক্সপ্রেস করেও আপনারা কিন্তু ঘাটশিলা পৌঁছাতে পারেন। দুটো ট্রেন একসঙ্গে যাচ্ছে। এই ট্রেনে প্যান্ট্রি কার রয়েছে, তাই ব্রেকফাস্টে আপনারা ব্রেড কাটলেট বা ব্রেড অমলেট এই জাতীয় জিনিস পেয়ে যাবেন। এছাড়া হকারও উঠছে। আর আমরা যে সেকেন্ড সিটিং এ ট্রাভেল করছি, কোচ কিন্তু খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন নেই। এখন ক্রস করছি কোলাঘাট ব্রিজ, আর নিচ দিয়ে বয়ে গেছে রূপনারায়ণ নদ। পৌঁছে গেলাম এই ট্রেনের, আর আজকের আমাদের জার্নির ফার্স্ট স্টপ খড়গপুর। হাওড়া থেকে ঘাটশিলা পর্যন্ত জার্নিতে এই ট্রেনের মোট 3টে স্টপ রয়েছে: খড়গপুর, ঝাড়গ্রাম আর চাকুলিয়া। সকাল 9:38 আর ট্রেন ঘাটশিলায় আমাদের নামিয়ে দিল। আমাদের ট্রেন এসে পৌঁছেছিল 2 নম্বর প্ল্যাটফর্মে, আর এক্সিট গেট রয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। তো আমাদের ওভারব্রিজ ক্রস করে বাইরে যেতে হবে। স্টেশনের বাইরে থেকে একটা অটো নিয়ে রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। স্টেশনের বাইরে বেরিয়ে আমরা একটা অটো নিয়ে চলে এসেছি আমাদের হোটেলে, আর আমরা উঠছি হোটেল অনিন্দিতা প্যালেস। তো হোটেলের ডিটেলস আমি আপনাদের পরে দিয়ে দেবো। এই হচ্ছে হোটেলের রিসেপশন। হোটেলে চেক ইন করে আমরা একটু ফ্রেশ হয়ে এবার বেরোবো ঘাটশিলার সাইট সিন করতে। সাইট সিনের ব্যাপারে কিছু ইনফরমেশন এবার আপনাদের দিয়ে দিই। আপনারা অটো করে সাইট সিন করতে পারেন অথবা গাড়ি বুকিং করে নিতে পারেন। তো আমরা হোটেলে যেখানে উঠেছি তাদেরকে বলতে তারাই একটা গাড়ি অ্যারেঞ্জ করে দিয়েছে, যেহেতু আমরা 7 জন আছি। তো আমরা একটা আর্টিকা গাড়ি বুকিং করে নিয়েছি। 2 দিনের মোট 13টা স্পট ঘুরতে নিচ্ছে 5,000 টাকা। আর আপনারা যদি 2 দিনে অটো ভাড়া করে ঘোরেন, সেক্ষেত্রে আপনাদের 2 থেকে 2,500 টাকার মধ্যে ভালো মতো 13টা স্পট ঘোরা হয়ে যাবে। একটু বার্গেনিং করে নেবেন। 13টা স্পট তো একদিনে ঘোরা সম্ভব নয়। কিছু বেছে বেছে যদি আপনারা স্পট ঘোরেন একদিনে গাড়ি নিয়ে, তাহলে সেক্ষেত্রে আপনাদের 4 থেকে 4,500 টাকার মধ্যে হয়ে যাবে। আর অটো ভাড়াও সেক্ষেত্রে আপনাদের 1300 থেকে 1500 টাকার মধ্যে হয়ে যাবে। আমরা বেরিয়ে পড়লাম সাইট সিন করতে, আর প্রথমেই আমরা যাব বুরুডি লেক ও ধারাগিরি ওয়াটারফলস। আর এই রাস্তাটা মাঝে মাঝে একটু খারাপ রয়েছে, আর রাস্তায় কাজও হচ্ছে।
আচ্ছা, এখানে 50 টাকা এন্ট্রি 4 হুইলারের জন্য, আর অটো হলে 20 টাকা। এখানে 4 হুইলারের এন্ট্রি হচ্ছে 50 রুপিস, আর অটো করে আসলে হচ্ছে 20 টাকা, সেটা আমাদেরকে দিতে হলো। এটা হচ্ছে ধারাগিরি অ্যান্ড বুরুডির এন্ট্রি। বুরুডি লেক ক্রস করে প্রথমেই আমরা যাচ্ছি ধারাগিরি ওয়াটারফলস, আর এই যাওয়ার রাস্তাটা ভীষণই সুন্দর, দুধারে একেবারে শালের জঙ্গল। প্রথমেই আমরা চলে এসেছি ধারাগিরি ওয়াটারফলস। তো বুরুডি লেক হয়ে ধারাগিরি ওয়াটারফলস আসতে হয়, তো আমরা ধারাগিরি ওয়াটারফলস দেখে তারপর যাবো বুরুডি লেক। তো আমরা আগে দূরের জায়গাগুলো কভার করে নিচ্ছি, করে তারপর আমরা যেগুলো লোকাল রয়েছে সেগুলো কভার করব। তো আমরা তো দুদিনে গাড়ি পার্কিং করা হয়েছে, আর এখান থেকে আমাদের হেঁটে এই দিকে যেতে হবে যেখানে গাড়ি পার্কিং হয়েছে। তো গাড়ি পার্কিং থেকে ধারাগিরি ওয়াটারফলসে যাওয়ার জন্য কিছুটা হাঁটতে হবে, আর হাঁটার রাস্তাটাও বেশ জঙ্গলে ঘেরা। এখানে কি গরম গরম কি বেগুনি ভাজছে? ওয়াটারফলস যাওয়ার রাস্তা, এখানে একটা ছোট দোকানও রয়েছে যেখানে আপনারা চিপস, জল, বিস্কিট, লজেন্স, মুড়ি, বেগুনি পেয়ে যাবেন। কিছুটা হেঁটে আসার পর এইরকম পাথর পাথর রয়েছে, সেক্ষেত্রে একটু দেখে শুনে যেতে হবে। যেহেতু এখন শীতকাল, তো ধারাগিরি ওয়াটারফলসের জল অনেক কম রয়েছে, কিন্তু ভালো লাগলো, বেশ জঙ্গলে ঘেরা। তো ঘাটশিলাতে আসলে এই জায়গাটা তো আসতেই হবে। এমনি হাঁটাতে প্রথম দিকটা কোনো অসুবিধা নেই, লাস্ট কিছুটা একদম জাস্ট 150 মিটার্স মতন একটু পাথরের রাস্তা রয়েছে, তো একটু সাবধানে গেলে বয়স্করাও আসতে পারবেন, কোনো অসুবিধা নেই। অবশ্যই বুঝে নিজেদের শারীরিক কন্ডিশন দেখে। তো ওয়াটারফলস দেখে ফিরে এসে এবার আমরা এখানে অর্ডার দিয়েছি গরম গরম বেগুনি খাবো। এই যে গরম গরম বেগুনি। ধারাগিরি ওয়াটারফলস যাওয়ার পথে কিছু আদিবাসীদের ঘর রয়েছে। ধারাগিরি ওয়াটারফলস দেখে আমরা এখন চলে এসেছি বুরুডি লেকে। আমরা এখন চলে এসেছি চারিদিকে পাহাড়ে ঘেরা অসম্ভব সুন্দর বুরুডি লেক। অন্যতম যদি আকর্ষণ বলি ঘাটশিলা, সেটা কিন্তু এই বুরুডি লেক। আর এই লেকে কোনো বোটিং এর ব্যবস্থা নেই, থাকলে কিন্তু বেশ ভালো হতো। আমরা চলে এসেছি এখন দুপুরের টাইমে, মোটামুটি লাঞ্চ করার টাইমে। যদি বিকালের দিকে এখানে সানসেটের টাইমে আসা যায় তো বেশ ভালো লাগে। আজকে ওয়েদারটা খুব একটা ক্লিয়ার নেই, একটু কুয়াশা কুয়াশা হেজ হয়ে আছে, তার ফলে কিন্তু লেকের ভিউটা খুব বেশি ক্লিয়ার পাওয়া যাচ্ছে না। যদি আকাশ পরিষ্কার থাকতো তাহলে কিন্তু ভালো ভিউ পাওয়া যেত। কাঠের তৈরি নানা রকম জিনিস বিক্রি হচ্ছে, যেগুলো আপনারা ঘর সাজানোর জন্য নিতে পারেন, বিভিন্ন দামের রয়েছে। পেন স্ট্যান্ড এগুলো বেশ ভালো লাগছে, এগুলো 350 টাকা। বুরুডি লেকের ধারে রয়েছে বেশ কিছু খাবারের দোকান। তো এই বুরুডি লেকের ধারেই যে খাবার দোকানগুলো রয়েছে, এখান থেকে আমরা লাঞ্চটা সেরে নিচ্ছি। তো এখানে ভেজ থালিও পাওয়া যায়, তার সাথে দেশি চিকেনের থালিও পাওয়া যায়। থালিতে এখানে রাইস, ডাল, আলু ভাজা আর একটা সবজি দিয়েছে, তার সাথে রয়েছে আলু দিয়ে দেশি চিকেনের ঝোল। 1 প্লেট চিকেনের 4টে চিকেন পিস দিয়েছে। বুরুডি লেক দেখে এখানে যে খাবার দোকানগুলো আছে সেখানেই আমরা লাঞ্চটা সেরে নিলাম। একদম লেকের ধারে এই খাবারের দোকানগুলো রয়েছে, তো বেশ ভালো। বুরুডি লেক দেখে আমরা এখন চলে এসেছি চিত্রকূট পাহাড়। তো এটাই পেছনে দেখা যাচ্ছে সিঁড়ি, সিঁড়ি দিয়ে কিছুটা উঠতে হবে। তো একটু সিঁড়ি উঠতে হবে, কিন্তু সিঁড়িগুলো মোটামুটি প্লেন রয়েছে, খুব খাড়াই নয় আর বেশি দূরও নয়।
তাই আস্তে আস্তে ওঠা যাবে, খুব একটা অসুবিধা নেই। এখানে উপরে ওঠার পর রয়েছে একটা মন্দির, এই যেখানে একটা মন্দির। এখানে এরকম পাহাড়ের মধ্যে রয়েছে টিলা মতন, সেখানে দেখুন এরকম ছবি আঁকা রয়েছে। এখানে নারায়ণ, সামনে এখানে শিব, এই যে পাহাড়ের উপর আমরা একটু উঠেছি, তো ওঠার পর একটু দূর পর্যন্ত কিছুটা ভিউ দেখা যাচ্ছে। আর এখান থেকে সানসেটও দেখতে খুব ভালো লাগবে, যদি সূর্যাস্ত হতে এখনো বেশ কিছু সময় বাকি আছে, কিন্তু এইরকম একটা ভিউ পাওয়া যাচ্ছে। তো আমরা এখন চলে এসেছি রঙ্কিনী মন্দির। আমরা এখন চলে এসেছি ঘাটশিলার রঙ্কিনী মন্দিরে। এটা কিন্তু জাদুঘরের যে বড় রঙ্কিনী মন্দির সেটা নয়, এটা ঘাটশিলা শহরের মধ্যেই রয়েছে। তো রঙ্কিনী মায়ের মন্দির। এখানে একটা রাধাকৃষ্ণের মন্দিরও রয়েছে রঙ্কিনী মায়ের মন্দিরের পাশে। সূর্যাস্ত হচ্ছে আর আমরা এখন এসে পৌঁছে গেছি সূর্য মন্দিরে। ঘোড়ায় টানা রথের আদলে তৈরি হয়েছে এই সূর্য মন্দির। এই হচ্ছে সূর্য মন্দির, আর তার ঠিক পেছনেই দেখুন সূর্যাস্ত হচ্ছে, দারুণ লাগছে। আর এই সূর্য মন্দিরের পাশ দিয়ে বয়ে যাচ্ছে সুবর্ণরেখা নদী, আর এই নদীর ধারে বসেই খুব সুন্দর একটা সূর্যাস্তের আমরা সাক্ষী থাকলাম। আর এর সাথেই আমাদের প্রথম দিনের সাইট সিন কমপ্লিট করে আমরা ফিরে চললাম হোটেলের দিকে। গুড মর্নিং ফ্রম ঘাটশিলা। তো গতকাল আমরা সাইট সিন করে চলে এসেছিলাম রুমে, তারপরে আমার আর কিছু শুট করা হয়নি। এই যে অনিন্দিতা প্যালেসে আমরা আছি, এখানে এদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, সেখানেই কালকে রাতে আমরা ডিনার করে নিয়েছি। তো আজকে ব্রেকফাস্টও এখানে আমরা করে এবার আমরা আজকে যাব সাইট সিনে। সেকেন্ড ডে সাইট সিন আজকে আমরা বেরোবো। তার আগে আপনাদের হোটেলের রুমটা একটু দেখিয়ে দিই। তো ঢুকেই এখানে একটা ডাবল বেড রয়েছে, বেডের সাইডে একটা ড্রেসিং মিরর রয়েছে, এসি রয়েছে, যদিও আমরা নন এসি রুমে নিয়েছি। এদিকে দুটো চেয়ার রয়েছে, আর এই সাইডে একটা টিভি, একটা টি টেবিল আর একটা আলমারি রয়েছে। আর এবার বাথরুমটা একটু দেখিয়ে দিই। বাথরুমটা হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট, গরম জলেরও ব্যবস্থা রয়েছে, আর এইদিকে রয়েছে একটা বেসিন আর মিরর। তো এই অনিন্দিতা প্যালেসে রুমের ভাড়া শুরু হয় 1000 টাকা থেকে। সিজন অনুযায়ী ভাড়া এদিক ওদিক হয়। ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, আপনারা ফোন করে কথা বলে নিতে পারেন। প্রথমেই আজকে আমরা চলে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গৌরীকুঞ্জ, আর এটা আমাদের হোটেলের একদম পাশেই, পায়ে হেঁটেই আসা যাবে। এটা সকাল 9টা থেকে 1টা পর্যন্ত খোলা থাকে, আবার 3টে থেকে 5:30 পর্যন্ত, মাঝখানে কিছুক্ষণের জন্য বন্ধ থাকে। এখানে একটা ছোট মিউজিয়াম মতো রয়েছে। এখানে ওনার ব্যবহৃত জামা রয়েছে রাখা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত এই বাড়িতেই ছিলেন। তারপর ওনার মৃত্যুর পর এই বাড়িটা ওনার স্ত্রীর নাম অনুসারে গৌরীকুঞ্জ নামকরণ হয়। চারিদিকে সুন্দর ছবি দিয়ে সাজানো। ওনার জীবনের নানা ঘটনা এখানে ছবির সাহায্যে এবং লেখা দিয়ে দেখানো রয়েছে। ওনার শিক্ষা, ওনার জীবন, ওনার বিবাহ, সমস্ত কিছু এখানে লেখা রয়েছে। তো এগুলো পড়ে পড়ে আপনারা দেখতে পারেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কিন্তু ওনার জীবনের শ্রেষ্ঠ রচনাগুলো এই ঘাটশিলাতে থাকাকালীনই লিখেছিলেন।
গৌরীকুঞ্জ উন্নয়ন সমিতি থেকে এখানে অপুর পাঠশালা নামে এখানে একটা পাঠশালা চালানো হয় সকাল 10টা থেকে 12টা পর্যন্ত। তো বিনা পয়সায় এই পাঠশালাটা চালানো হয়। তো আপনারা চাইলে এই পাঠশালাটাকে সুষ্ঠুভাবে চালনা করার জন্য কিছু ডোনেট করতে পারেন। এখন আমাদের গন্তব্য হচ্ছে রাতমোহনা, আর যাওয়ার পথে রাস্তার বাদিকে পড়লো হিন্দুস্তান কপার লিমিটেডের কারখানা। হিন্দুস্তান কপার লিমিটেডের ফ্যাক্টরি। এই হচ্ছে সুবর্ণরেখা নদী। এই ব্রিজটা ক্রস করলেই আমরা পৌঁছে যাব রাতমোহনা। আর এখানে রাতমোহনা ইন নামে একটা রিসর্টও রয়েছে। তো আমরা এখন চলে এসেছি রাতমোহনা সুবর্ণরেখা নদীর ধারে। তো আমি ড্রাইভারকে জিজ্ঞাসা করছিলাম এই জায়গাটা রাতমোহনা কেন নাম হয়েছে। বলছে রাতের বেলা এখানে আগে জেলেরা মাছ ধরতো, তো সেই কারণে এটা রাতমোহনা নাম হয়ে গেছে। এখানে কিছু দোকানও রয়েছে ছোট ছোট। তো এই সুবর্ণরেখা নদী বয়ে যাচ্ছে। যেহেতু এখন শীতকাল তাই জল অনেক কম আছে। বর্ষা মানে এই সেপ্টেম্বর অক্টোবরে আসলে কিন্তু জল এখানে অনেক বেশি থাকবে নদীতে। তো এখানের আগে রাস্তা ছিল, তো এটা ভেঙে যাওয়ার পর এই পেছনে যে ব্রিজটা দেখছেন এই ব্রিজটা তৈরি হয়েছে। তো এই ব্রিজের ওপর দিয়েই আমরা এলাম। এখানে একটা দেখুন দূরে ছোট ওয়াটারফলসও দেখা যাচ্ছে। তো ওই পাশ দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে ওই সামনে ওয়াটারফলসটার কাছে। তো আমরা এখন ওখানেই যাচ্ছি। এদিকে হচ্ছে রাতমোহনার ব্রিজটা, আর এইখান দিয়ে একটা রাস্তা চলে গেছে। এই হচ্ছে রাতমোহনা ওয়াটারফলস। তো এই হলো রাতমোহনা ওয়াটারফলস। বেশ সুন্দর, জল আছে বেশ ভালোই। শীতকাল হলো, বর্ষাকালে হয়তো আরো একটু বেশি জল থাকবে, কিন্তু এখনো বেশ ভালোই জল আছে। বেশ ভালো লাগলো এটা দেখতে। আর সবাই ছবি টবি তুলছে, ভিডিও তুলছে। রাতমোহনা দেখে এখন আমাদের এখানে ব্রেক টাইম চলছে। চলে এসেছে গরম গরম ডিম সেদ্ধ। আমরা এখন চলে এসেছি সিদ্ধেশ্বর পাহাড়। তো এখানে বেশ কিছুটা ট্রেকিং করে উপরে উঠতে হবে এবং উপরে একটা মন্দির রয়েছে। তো এই হচ্ছে পার্কিং, এখানে গাড়ি পার্কিং করা রয়েছে। আর এখান দিয়ে আমাদের উপরে উঠতে হবে। 658 মিটার আমাদের যেতে হবে। রাস্তাটা কিন্তু একটু খাড়াই রয়েছে, আস্তে আস্তে উঠলে ওঠা যাবে, কিন্তু বয়স্ক মানুষরা যদি মনে করেন আসবেন না তো অ্যাভয়েড করতে পারেন এই জায়গাটা। কিছুটা উঠে আসার পর এখানে এরকম একটা ঘরের মতো রয়েছে। তো এখানে টুকটাক খাবার দাবার, জল, কোল্ড ড্রিঙ্কস পেয়ে যাবেন। তো এখানে এন্ট্রি করতে হলো এবং একটা এন্ট্রি চার্জেস বলতে পারেন বা মন্দির মেনটেনেন্সের কাজের জন্য বলতে পারেন। 30 টাকা নিল। 10 জন পর্যন্ত গ্রুপে আসলে 30 টাকা, তার বেশি হলে তখন এক্সট্রা আরও লাগবে। এখানে বাথরুমও রয়েছে। এখান থেকে কিন্তু রাস্তাটা বেশ খাড়াই উঠে যাচ্ছে, দেখলে বুঝতে পারবেন বেশ চড়াই। তো সেক্ষেত্রে হাঁটুর সমস্যা বা বয়স্ক মানুষরা কিন্তু এই জায়গাটা অ্যাভয়েড করতে পারেন। চড়াই হলেও পরিবেশটা কিন্তু ভীষণ সুন্দর, একদম শালের জঙ্গলে ঘেরা, শান্ত। বিশেষ করে বিকালের দিকে আসলে এখানটা ভালো লাগবে। এখন যদি আমরা একটুখানি দুপুরের টাইমে এসেছি, গরমটাও ভালো আছে, উঠতে একটু বেশি হাঁপিয়ে যাচ্ছি। তো এখানে এরকম বোর্ড দেওয়া রয়েছে
কোন দিকে যেতে হবে। আর 235 মিটার বাকি। লাস্টের কিছুটা কিন্তু বেশ চড়াই আছে, এই যে অলমোস্ট আমরা পৌঁছে গেছি। আর লাস্টের 200 মিটার কিন্তু হেভি চড়াই আছে, একদম পুরো খাড়াই জাস্ট যাকে বলে উঠে গেছে। মাঝখানে একটাই দোকান রয়েছে, জল ক্যারি করবেন। তো আমরা পৌঁছে গেলাম সিদ্ধেশ্বর হিলটপ, সিদ্ধেশ্বর শিব মন্দির। ওম ওম ঘটনা হর হর মহাদেব। আসুন বাবা। ওপরে এসে মন্দিরে এখন পুজো হচ্ছিল, তো আমরা পুজো দিলাম, নমস্কার করলাম, প্রসাদ খেলাম, বেশ ভালো লাগলো। আর ওপর থেকে বেশ ভালো একটা চারিদিকের ভিউ পাওয়া যাচ্ছে। যেহেতু এখন একটু মেঘলা মেঘলা এবং কুয়াশা কুয়াশা হয়ে আছে, তার জন্য ক্লিয়ার নয় ভিউটা, কিন্তু ওপর থেকে চারিদিকের খুব সুন্দর একটা ভালো ভিউ, বেশ শান্তি রয়েছে ওপরে। যেহেতু বেশ খাড়াই ওঠা, তো জল তেষ্টা পাবে, সঙ্গে করে অবশ্যই জল নিয়ে আসবেন। ওপরে কিন্তু কোনো দোকানপাট নেই, কোনো জল পাবেন না। ঠিক রাস্তা আসার পর যেখানে এন্ট্রি করতে হচ্ছে সেখানে একটা ছোট দোকান মতো রয়েছে, যেখানে আপনারা জল, কোল্ড ড্রিঙ্কস, চিপস, বিস্কিট টুকটাক পেয়ে যাবেন, কিন্তু ওপরে কোনো দোকানপাট নেই, তো সেটা মাথায় রাখবেন। ঝাড়খণ্ডে অভ্র পাওয়া যায়। এই যে সিদ্ধেশ্বর পাহাড়ে ওঠার সময় দেখবেন পাহাড়ের আশেপাশে এরকম চকচক করছে, এই যে দেখুন, এগুলো কিন্তু সব অভ্র। এই যে দেখুন হাতে সব অভ্র এগুলো। তো এখানে লোকাল মানুষের থেকে জানলাম যে এই সিদ্ধেশ্বর পাহাড়ে পঞ্চপাণ্ডব যখন অজ্ঞাতবাস যাচ্ছিলেন, তার আগে এই সিদ্ধেশ্বর পাহাড়ের মন্দিরে পুজো করে গেছিলেন। তো এখন যে মন্দিরটা রয়েছে সেটা কিন্তু নতুন মন্দির, আর তার পাশে একটা পাথর রয়েছে আর তার এবং একটা ত্রিশূল রয়েছে, সেটা কিন্তু পুরনো অবস্থায় ছিল। সেই মন্দির থেকেই পুজো করে তারপর পঞ্চপাণ্ডব অজ্ঞাতবাসে গিয়েছিলেন। তো এই হচ্ছে সুবর্ণরেখা নদীর উপর তৈরি গালুডি ব্যারেজ। তো আমরা এখানে আর দাঁড়ালাম না, রানিং এই দেখে বেরিয়ে যাচ্ছি। আমরা এখন চলে এসেছি বৈষ্ণব দেবীর মন্দির দর্শন করতে, সিদ্ধেশ্বর হিলটপ থেকে নেমে এসে। মূল বৈষ্ণব মাতা মন্দিরে যেমন 3টে শিলাকে পুজো করা হয়, ঠিক এখানেও সেই রকমই বানানো রয়েছে। এই মন্দিরটা এখানে নতুন তৈরি হয়েছে, তো ঘাটশিলায় টুরিস্ট স্পটগুলোর মধ্যে এটা নবতম সংযোজন বলতে পারেন। তো আজকে আমাদের এরপর যাওয়ার কথা ছিল ফুলডুংরি ও জাদুগোড়া রঙ্কিনী মন্দির, কিন্তু প্ল্যানে চেঞ্জ হয়ে গেছে। কি হয়েছে সেটা আপনাদের জানাচ্ছি। তো এখন টাইম হয়ে গেছে 1টা, আমরা বৈষ্ণোদেবী মন্দির দর্শন করে লাঞ্চ করতে চলে এসেছি। তো এরপর আমাদের যাওয়ার কথা ছিল জাদুগোড়া রঙ্কিনী মন্দির আর ফুলডুংরি, যেটা আপনাদের আগে বললাম, কিন্তু সমস্যা হয়ে গেছে যে আমাদের ফেরার ট্রেন ছিল বারবিল জনশতাব্দী, সেটা প্রায় 4 থেকে 4.5 ঘন্টা লেটে চলছে। তো সেই কারণে আমরা আর রঙ্কিনী মন্দির আর ফুলডুংরি যাচ্ছি না। 2:30-এ ঘাটশিলা থেকে একটা মেমু এক্সপ্রেস ছাড়ে, তো সেটাতেই আমরা ফিরে যাব। তো আমাদের দুটো জায়গা বাদ হয়ে গেল, কিন্তু আপনারা অবশ্যই সেই জায়গাগুলো ঘুরে নেবেন। তো লাঞ্চটা সেরে নিই, তারপর স্টেশনে গিয়ে এই যে ট্রেনটা আছে এটার ব্যাপারেও আপনাদের ডিটেলস দিয়ে দেবো। এখানে খাবার দাবার বেশ টেস্টি। তো আমরা নান, চিকেন আর মিক্স ভেজ নিয়েছি। আমাদের হাতে একটু সময় ছিল, আমাদের যে ট্রেনটায় ফেরার কথা, যে মেমু এক্সপ্রেস, সেটাও লেট হয়ে গেছে। তো সেই লেটটাকে কাজে লাগিয়ে আমরা এখন চলে এসেছি ফুলডুংরিতে। বেসিক্যালি এটা একটা হিল টপ, চারিদিকে শালেরই জঙ্গল। মানুষের কথাবার্তার আওয়াজ ছাড়া এই জায়গাটা কিন্তু ভীষণই শান্ত।
তার জন্যই হয়তো এই ফুলডুংরির জঙ্গলে বসেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ওনার কিছু উপন্যাস গল্প লিখেছিলেন। তো আমরা চলে এসেছি ঘাটশিলা স্টেশনে। তো এখান থেকে আমরা টিকিট কেটে নেব, নিয়ে আমরা যাব হাওড়া ঘাটশিলা মেমু এক্সপ্রেসে। তো আমরা ট্রেনে উঠে পড়েছি, জায়গা পেয়ে গেছি বসার, কোনো অসুবিধা নেই। তো আপনারা যারা মানে ট্রেনের রিজার্ভেশন না থাকলেও এই ট্রেনটা করে কিন্তু আপনারা ঘাটশিলা আসতে পারেন এবং এখান থেকে যেতেও পারেন। তো এখান থেকে মানে কারেক্ট টাইম হচ্ছে 2:30 ঘাটশিলা থেকে হাওড়া যাওয়ার জন্য, কিন্তু আজকে লেট করছে, প্রায় 2 ঘন্টার বেশি লেট রয়েছে। অন্যদিন 2:30টার সময় রাইট টাইম হচ্ছে, ঘাটশিলা থেকে ছাড়ে, আজকে 4:30টায় ছাড়বে। ঘাটশিলাকে তো বিদায় জানিয়েই দিলাম, আর এই সুন্দর সানসেটের সাথে বিদায় জানাচ্ছি আপনাদেরকেও। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। সকলে ভালো থাকবেন, টাটা।